আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বই নেভার স্প্লিট দ্য ডিফারেন্স। লিখেছেন ক্রিস ভস। বইটি কি নিয়ে একটু বলি। এটা হচ্ছে নেগোশিয়েশনের উপর। লাইফে আমাদের অনেক সময় নেগোশিয়েট করতে হয় নানান রকম সিচুয়েশনে, ছোট থেকে বড়, তাই না? কখনো কখনো লাইফ এমন ঝুঁকির মুখে পড়ে, তখনও নেগোসিয়েশনের দরকার হয়। যেমন অনেক সময় আমরা শুনি যে মানুষ অপহরণ করেছে কাউকে, তারপরে করে মুক্তিপণ চাওয়া হয়, তখনও কিন্তু নেগোসিয়েশনের দরকার হয়। এবং এই যে লেখক ক্রিস ভস, উনি এই নেগোসিয়েশনের জগতে খুবই বিখ্যাত একজন মানুষ, এবং উনি ওনার ইনস্টিটিউশন আছে, উনি যেখানে ট্রেনিংও দেন যে কীভাবে নেগোসিয়েশন করতে হয়। এবং এই বইটা হচ্ছে খুবই হাইলি রিকমেন্ডেড এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুকস অন নেগোসিয়েশন। ওকে, তো শুরু করছি। আমরা দেখি কি আছে বইটা আমাদের জন্য। Well, have you ever walked away from a discussion feeling like you lost? কখনো এরকম মনে হয়েছে যে কোনো একটা আলোচনা শেষে আপনার মনে হয়েছে যে হেরে গেলাম, পারলাম না মানুষকে বোঝাতে, বা আমি যেটা চেয়েছি সেই অনুযায়ী করতে পারলাম না? এবং কখনো মনে হয়েছে? অবশ্যই হয়েছে, এটা সবার লাইফেই হয়েছে আমি বিশ্বাস। Maybe you couldn't get a refund, or your kids refused to go to bed, or your boss said no to a raise. লাইফে হয়তো কখনো আপনি একটা জিনিস কিনে সেটা দেখলেন যে এটা কোনো সমস্যা, এটা আপনার ফেরত দিতে হবে, খুব বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ফেরত নিল না তারা, অর্থাৎ আপনি আপনার টাকার রিফান্ড পেলেন না। অথবা আপনার সন্তান, সে হচ্ছে মানে ঘুমাতে যাওয়ার সময় হয়েছে, বিছানায় যাওয়ার সময় হয়েছে, কিন্তু সে বিছানায় যেতে চাচ্ছে না, রাইট? আপনি পারলেন না তাকে বোঝাতে। অথবা আপনি কোনো চাকরি করেন, আপনি আপনার বসকে যে বলেছিলেন যে বেতনটা একটু বাড়ানো যায় কিনা, কিন্তু বস বলল না, এখন সম্ভব না। এই ঘটনার কোনো না কোনো একটা ঘটনা আপনার লাইফে ঘটেছে। We tend to think negotiation is only for lawyers or spies. আমরা ধরে নিই যে নেগোসিয়েশন হলো মূলত লয়ার, যারা আইনজীবী, এবং যারা স্পাই, গোয়েন্দা, হ্যাঁ, তাদের, বা ওই যে গুপ্তচর এই টাইপ, তাদের ক্ষেত্রে কাজে লাগে। বাট দ্য ট্রুথ ইজ লাইফ ইজ এ সিরিজ অফ নেগোসিয়েশনস। কিন্তু সত্য কথা হলো জীবন হচ্ছে অনেকগুলো নেগোসিয়েশনের মানে একরকম সমষ্টি। এভরি টাইম টু পিপল ওয়ান্ট ডিফারেন্ট থিংস, দ্যাট ইজ এ নেগোসিয়েশন। খুব সুন্দর কথা। যখনই দুজন মানুষ ডিফারেন্ট কিছু চায়, সেটাই একটা নেগোসিয়েশন। ওকে, Today we are exploring Never Split the Difference by Chris Voss. আজকে আমরা ক্রিস ভসের এই বিষয়টা নিয়ে এক্সপ্লোর করব। ক্রিস ওয়াজ দ্য লিড হস্টেজ নেগোশিয়েটর ফর দ্য এফবিআই। আপনারা জানেন এফবিআই হচ্ছে আমেরিকার একটা ইনভেস্টিগেশন সংস্থা, যারা ইনভেস্টিগেট করে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং ওইখানে হচ্ছে লিড হস্টেজ নেগোশিয়েটর ছিল, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাউকে হস্টেজ করতো, অর্থাৎ আটকে রাখতো, রেখে মুক্তিপণ চাইতো, অথবা তাদের মেরে ফেলার হুমকি টুমকি দিত, তখন হচ্ছে ক্রিস ভস হচ্ছে উনি সেটা নেগোশিয়েট করতেন সেখানে গিয়ে, রাইট, বা ওভার দ্য ফোনে। He learned that in high stake situations like a kidnapping, you cannot split the difference. উনি এটা করতে গিয়ে শিখলেন যে যখন এরকম সিচুয়েশনগুলো এরকম হাই স্টেকস থাকে, অর্থাৎ খুবই মারাত্মক থাকে, যেমন কিডন্যাপ বা একটা উদাহরণ দিলাম, এই ধরনের সিচুয়েশনগুলোতে কখনোই ডিফারেন্সটা স্প্লিট করতে হয় না। মানে তার এবং আমার মধ্যকার যে ডিফারেন্স বা চিন্তা ভাবনাগত যে ডিফারেন্স, এটাকে স্প্লিট করতে হয় না, বা এটাকে হচ্ছে ভাঙতে হয় না। You cannot say, okay, we will save half the hostage. আপনি বলতে পারবেন না যে ওকে ফাইন, ঠিক আছে, 10 জনকে মানুষকে আটক করেছো, ঠিক আছে, 5 জনকে আমরা সেভ করব। You need to win 100%. আপনার সেখানে 100%ই জেতা দরকার। He teaches us that humans are irrational, emotional creatures, and if you can connect with their emotions, you can get what you want without conflict. উনি বললেন যে, উনি আমাদের শেখাবেন যে মানুষ আসলে ইরেশনাল। মানুষ যে সবসময় রেশনাল চিন্তা করে, যুক্তি দিয়ে, হ্যাঁ, বুদ্ধি দিয়ে, লজিক্যালি চিন্তা করে, ব্যাপারটা এরকম না।
তারা হচ্ছে মানে আমরা হচ্ছে ইমোশনাল ক্রিচার্স, মানে আবেগ তাড়িত প্রাণী, আমরা আবেগ দিয়ে চলি। এবং ইফ ইউ ক্যান কানেক্ট উইথ দ্যার ইমোশন, এবং মানুষ যদি আমাদের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারে, তাহলে তারা যা চায় আমরা সেটাই করব তাদের জন্য, উইদাউট কনফ্লিক্ট, কোনো রকম ঝগড়া বিবাদ মারামারি হাঙ্গামা ছাড়াই। চ্যাপ্টার 1, দ্য নিউ রুলস, মিররিং। প্রথম চ্যাপ্টার উনি মিররিং এর কথা বলছেন। আমরা এর আগেও একটা বইতে মিররিং এর কথা বলেছিলাম। হাউ ক্যান এ ওয়েটার গেট এ বিগার টিপ জাস্ট বাই রিপিটিং ইউর ওয়ার্ডস। কোনো একটা রেস্টুরেন্টে কোনো একজন ওয়েটার আপনার কথার সাথে তাল মিলাচ্ছে, এবং সেটা কেমন, আপনি যা বলছেন তার লাস্ট ওয়ার্ডটা ওয়েটার আবার রিপিট করছে। ফর ইয়ার্স পিপল থট নেগোসিয়েশন ওয়াজ অ্যাবাউট লজিক। অনেক বছর ধরে মানুষ মনে করতো যে নেগোসিয়েশন হচ্ছে ইটস অল অ্যাবাউট লজিক, মানে যুক্তি বুদ্ধি দিয়ে শুধুমাত্র নেগোসিয়েশন হয়। বাট স্টাডিজ শো দ্যাট হিউম্যানস আর ইরেশনাল। গবেষণা বলছে মানুষ অনেক ক্ষেত্রে ইরেশনাল, তারা রেশনাল চিন্তা করে না, একটু আগে যেটা বললাম। উই অ্যাক্ট বেসড অন ইমোশন অ্যান্ড বায়াস। আমরা আমাদের অনুভূতি, আবেগ এটা এবং বায়াস, আগে থেকে যা জানি কোনো একটা বিষয় সম্পর্কে, সেটার উপর বেস করে আমরা অ্যাক্ট করি, আমরা আমাদের কাজগুলো করি। To negotiate effectively, you must stop arguing logic and start building trust. তাই নেগোশিয়েট ভালোভাবে করার জন্য আপনার যেটা করতে হবে, আর্গু করা, তাদের সাথে তর্ক, মানে যুক্তি দিয়ে তর্ক করাটা বন্ধ করতে হবে, এবং তার আগে ট্রাস্ট তৈরি করা দরকার। দ্য ফাস্টেস্ট ওয়ে টু বিল্ড ট্রাস্ট ইজ টেকনিক কল্ড মিররিং। তো এই যে ট্রাস্ট তৈরি করবেন, এই ট্রাস্ট তৈরির প্রথম ধাপটাই হচ্ছে মিররিং। কৌশলের নামটা মিররিং। This simply means repeating the last few words your partner said. মানে হচ্ছে যে উনি যা বলবেন সেটার শেষ শব্দগুলো আপনি আবার বলবেন, রাইট? যেমন আমি অনেক কষ্টে আছি, আপনি বললেন কষ্টে আছেন। তিনি বললেন যে আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, আপনি বললেন নাই, বা টাকা পয়সা নাই। মানে আমি যা বলছি সেটাই আপনি মিরর করবেন যদি আপনি সত্যি সত্যি নেগোসিয়েশনে জিততে চান আমার সাথে। ওকে, ফাইন। Then the fastest way to build trust is a technique called mirroring. তাই ট্রাস্ট তৈরি করার জন্য সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে হচ্ছে মিররিং। This simply means repeating the few word, আমি একটু আগে যেটা বললাম। It signals to their brain, I'm like you, you are safe. I'm like you, you are safe. যখনই আপনি মিররিং করবেন, তখন তাদের ব্রেইনে একটা জিনিস যাবে যে আমিও তোমাদের মতোই, এবং মানে সেই মানুষটাও আমার মতোই, বা এই মানুষটা আমি যার সাথে কথা বলছি এ আমার মতোই, এবং এবং আমি নিরাপদ থাকবো, বা আমি নিরাপদ আছি এই মানুষটার কাছে। বুঝাতে পারলাম কিনা? মানে আপনি যদি কারোর সাথে নেগোশিয়েট করতে চান, আপনি যদি মনে করেন যে আপনার জিততে হবে এখানে, তাহলে আপনি তারটা রিপিট করবেন, এবং তার যে কথাগুলো, যে শব্দগুলো বলবে, সেই শব্দগুলো আপনি প্রত্যেকটা সেন্টেন্সের লাস্ট কথাটা, লাস্ট 2-3টা ওয়ার্ড আপনি রিপিট করবেন। এবং হচ্ছে এটা করলে সেই মানুষটার মনে একটা সেফ ফিলিং আসবে, মনে করবে যে না আপনিও ঠিক তার মতোই, রাইট? রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিচ্ছি। ইম্যাজিন ইউ আর অ্যাট এ রেস্টুরেন্ট। ধরে নেন আপনি একটা রেস্টুরেন্টে আছেন। আই ওয়ান্ট চিজ বার্গার উইথ নো অনিয়ন্স। আপনি অর্ডার করলেন যে ঠিক আছে আমি একটা চিজ বার্গার চাই, এখানে কোনো অনিয়ন থাকবে না, কোনো পেঁয়াজ থাকবে না। ইফ দ্য ওয়েটার says got it, you might worry. যদি ওয়েটার বলে ঠিক আছে বুঝেছি, তখন আপনার হয়তো একটু টেনশন হবে যে আসলে বুঝলো কিনা। বাট ইফ দ্য ওয়েটার says a cheeseburger, no onions, যখন ওয়েটার বলবে আচ্ছা আচ্ছা আপনি একটা চিজ বার্গার নেবেন, কোনো অনিয়ন থাকবে না, মিররিং করলো, ইউ ফিল আন্ডারস্টুড, আপনার মনে হবে যে না আপনার কথাটা সে বুঝেছে। ইন্টারেস্টিং। ইউ ট্রাস্ট হিম, তখন আপনি তাকে বিশ্বাস করা শুরু করবেন। ইন এ নেগোসিয়েশন, ইফ ইউর বস সেজ, যখন নেগোশিয়েট করছেন তখন যদি আপনার বস বলে উই হ্যাভ আ টাইট বাজেট, আমাদের যে বাজেট এটা খুবই টাইট, তার মানে হচ্ছে আমাদের যে টাকাটা আমরা খরচ করব এটা আমরা খুব চিন্তা ভাবনা করেই এটা সিলেক্ট করেছি, এর বাইরে বাড়তি কিছু খরচ করতে পারছি না। এটা বলার সাথে সাথে আপনি বলতে পারেন আর টাইট বাজেট, খুব টাইট বাজেট, মানে বস বললেন উই হ্যাভ আ টাইট বাজেট, আপনি বললেন টাইট বাজেট, এরকম। This forces them to explain more
and reveals new information. এটা যখন করবেন তখন হচ্ছে যে মানে এই মিররিংটা করলে তখন সে বাধ্য হবে তার এই যে টাইট বাজেটের কেন যে টাইট বাজেট এটা এক্সপ্লেইন করতে বা হচ্ছে আরও নতুন কিছু ইনফরমেশন দিতে সে বাধ্য হবে বা কাইন্ড অফ ফোর্স ফিল করবে যে না আমার আরও একটু ভেঙে বলা দরকার। বুঝাতে পারলাম কিনা? মানে আপনি আপনার বসকে বললেন আমার বেতনটা বাড়ানো দরকার। বস বলল আমাদের খুব খুব টাইট বাজেটে চলছি। আপনি বললেন টাইট বাজেটে? তখন বস খুব চান্স আছে যে বস ওই টাইট বাজেটটা আবার এক্সপ্লেইন করবেন বা আরও ইনফরমেশন দিবেন। খেয়াল রাখবেন যত বেশি ইনফরমেশন একজন মানুষ দিবে তত আপনার তার সাথে কানেক্ট করা সহজ, তত বেশি মিররিং, তত বেশি হুক, তত বেশি কানেকশন। আর যত বেশি কানেকশন তত বেশি ট্রাস্ট, আর যত বেশি ট্রাস্ট তত আপনি আপনার যে চাওয়া পূরণ করাটা সহজ হবে। আচ্ছা দেখি এগিয়ে যাই। কি শিখলাম তাহলে এখান থেকে? পিপল আর রেশনাল। মানুষ মানে মিথ হচ্ছে আমরা বিশ্বাস করি যে মানুষ খুব রেশনাল সবসময়, কিন্তু রিয়েলিটি হচ্ছে পিপল আর ইমোশনাল, ট্রাস্ট ইজ দ্য কারেন্সি অফ নেগোসিয়েশন। মানুষ হচ্ছে খুব ইমোশনাল এবং ট্রাস্ট হচ্ছে নেগোসিয়েশনের একটা কারেন্সি, একটা মুদ্রা। এবং মিররিং হচ্ছে রিপিট দ্য লাস্ট 3 ওয়ার্ডস অর ক্রিটিক্যাল ওয়ার্ডস টু বিল্ড র্যাপো। অর্থাৎ একজন মানুষের সাথে যখন কথা বলছেন তখন প্রত্যেকটা সেন্টেন্সের লাস্ট 2-3টা ওয়ার্ড রিপিট করবেন, অথবা ক্রুশাল বা খুব গুরুত্বপূর্ণ যে শব্দটা সেই শব্দটা আপনি রিপিট করবেন। যেমন বলেন যে আমি গতকাল তাকে এটা করতে দেখলাম, তাহলে হচ্ছে যে যেহেতু এখানে গতকালের ব্যাপারটা যদি এখানে ইম্পর্টেন্ট হয় তাহলে গতকাল শব্দটা আপনি রিপিট করেন যে গতকাল দেখলেন, এরকম একটু প্র্যাকটিস করলে এটা সম্ভব। চ্যাপ্টার 2 মাস্টার ইউর টোন, খুবই ইম্পর্টেন্ট। Did you know that how you say something matters more than what you say? আপনি কি জানেন যে আপনি যা বলেন কিভাবে বলেন এটা কিন্তু কি বলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তার মানে একটা কথা আপনি কি বললেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি ওটা কিভাবে ডেলিভারি করলেন, কোন টোনে, রাইট, কোন ভাবে এটা বললেন, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। Your voice is your most powerful tool. উনি বলছেন যে আপনার ভয়েস হচ্ছে সব থেকে পাওয়ারফুল টুল, বিশেষ করে নেগোসিয়েশনের ক্ষেত্রে সব থেকে শক্তিশালী টুল হচ্ছে আপনার ভয়েস। ইট চেঞ্জেস দ্য কেমিক্যাল রিয়াকশন ইন আদার পারসনস ব্রেইন। খুব পাওয়ারফুল, একটু আগে বললাম। আপনার ভয়েস হচ্ছে আপনার যার সাথে আপনি কথা বলছেন তার ব্রেইনে একটা কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ করতে পারে। তার মানে আপনি কাম টোনে কথা বললে, শান্তভাবে কথা বললে একজনের ব্রেইনে যেভাবে ইফেক্ট পড়বে, আপনি রেগে কথা বললে ডিফারেন্ট একটা ইফেক্ট হবে। এই যে ডিফারেন্সড, এটা আসে কিন্তু ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশনের কারণে। আপনার টোন দিয়ে আপনি সেই ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশনটা ঘটাতে পারেন। ক্রিস ভস সাজেস্ট 2 মেইন ভয়েসেস। ক্রিস ভস এখানে 2টা মেইন ভয়েসের কথা বলেছেন। নাম্বার 1, দ্য প্লেফুল ভয়েস। দিস শুড বি ইয়োর ডিফল্ট। অর্থাৎ আপনার ভয়েস, যে ভয়েস দিয়ে আপনি স্বাভাবিক সবসময় কথা বলেন, আপনার ডিফল্ট ভয়েস, এটা একটু প্লেফুল হওয়া উচিত। মানে একটু মজা করছেন, একটু হাস্যরস থাকবে সেখানে, একটু কৌতুকপূর্ণ ভাবভঙ্গি থাকবে, হ্যাঁ, একটু ফান থাকবে, কখনো কখনো একটু উইয়ার্ড হবেন। এটা হচ্ছে প্লেফুল ভয়েস। স্মাইল ওয়াইল ইউ টক, যখন কথা বলবেন তখন একটু হাসবেন। ইট মেক্স পিপল ফিল সেফ অ্যান্ড কোলাবোরেটিভ। এটার মাধ্যমে আপনি মানুষকে একটা সেফ ফিলিং দিতে পারেন। মানুষ মনে করবে যে না, এর সাথে আমার কথা বলতে বা এর সাথে আমার থাকতে আমার কোনো সমস্যা নাই বা আমি নিরাপদ থাকবো, এবং কোলাবোরেটিভ ফিল করবে যে একসাথে আমাদের কাজ করতেও কোনো প্রবলেম হবে না। আরেক রকম ভয়েসের কথা উনি বলছেন যেটার নাম দ্য লেট নাইট FM DJ ভয়েস। একটু বড় মনে হতে পারে, বাট টার্মগুলো কম বেশি আমাদের পরিচিত। একটা সময় ছিল যখন হচ্ছে FM রেডিওর অনেক জনপ্রিয়তা ছিল, এখনও মানুষ শোনে, তবে এই প্রজন্মের অনেকে হয়তো বা জানে না। FM রেডিও হচ্ছে এটাও এক ধরনের রেডিও, বিশেষ এক ধরনের ফ্রিকোয়েন্সিতে এই অনুষ্ঠানগুলো প্রচার করা হতো, এবং তুলনামূলকভাবে এই ফ্রিকোয়েন্সি যে অনুষ্ঠানগুলো আমরা শুনতাম সেগুলো তুলনামূলক একটু ক্লিয়ার সাউন্ডের হইতো, রাইট। এবং এই FM এর জনপ্রিয়তা একসময় অনেক বাড়তে থাকে, এবং এটার উপর বেস করে বেশ অনেকগুলো রেডিও স্টেশনও তৈরি হয়, আমাদের দেশেও অনেকগুলো রেডিও স্টেশন তৈরি হয়। তো ওই FM রেডিওতে একটা সময় এক ধরনের অনুষ্ঠান হতো লেট নাইট, মানে হচ্ছে একটু রাতের একটু
শেষ দিকে অনুষ্ঠানগুলো হইতো লাইক 11টা-12টা বা এরকম একটু শেষ দিকে, যেখানে একজন ডিজে থাকতো, যে ডিজে খুব একটা বিশেষ একটা টোনে কথা বলতো। তার মানে সহজ কথা যদি এক করে বলি, রেডিওতে একসময় রাতে প্রোগ্রাম হইতো, যে প্রোগ্রামগুলোতে এক ধরনের বিশেষ মানে উপস্থাপক বা ডিজে যেই থাকুক, সে এক ধরনের বিশেষ টোন ব্যবহার করতো কথা বলার সময়। তো সেই ধরনের টোনের কথাই ক্রিস ভস বলছেন। দিস ইজ ফর ওয়েন ইউ নিড টু বি ইন কন্ট্রোল বাট কাম। এই ভয়েসটা আপনার কখন দরকার? যখন হচ্ছে যে ওয়েন দিস ইজ ফর ওয়েন ইউ নিড টু বি ইন কন্ট্রোল, মানে যখন আপনি পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেওয়া দরকার, আবার একই সাথে আপনি আপনার শান্তও থাকা প্রয়োজন। এই সিচুয়েশনগুলোতে আপনার এই ভয়েসটা অনেক কাজে আসে। ইউ স্পিক স্লোলি, দেখেন কি কি গুণ থাকলে এই ভয়েসটা আপনি পাবেন। ইউ স্পিক স্লোলি, আপনার ধীরে কথা বলতে হবে, হড়বড় হড়বড় দ্রুত না। নাম্বার 2, ডিপলি, একটু গভীর কণ্ঠস্বরে, রাইট? আসলেই তাই। এটা তো আমার হচ্ছে না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এটারও আলাদা এক্সারসাইজ আছে। সো স্লোলি, ডিপলি অ্যান্ড উইথ এ ডাউনওয়ার্ড ইনফ্লেকশন। ডাউনওয়ার্ড ইনফ্লেকশন মানে হচ্ছে আপনার কথার শেষ মানে কথার শেষ দিকের সাউন্ডটা নিচের দিকে যাবে, উপর দিকে না। যেমন কেউ যদি বলে যে আমি 10 লাখ টাকা চাচ্ছি, আপনি তখন 2-3টা ওয়ার্ড রিপিট করবেন এবং আপনার টোনটা নিচের দিকে নিয়ে যাবেন এবং স্লোলি বলবেন এবং ডাউনওয়ার্ড। ওকে, 10 লাখ চাইছো, রাইট? বাট এরকম না, 10 লাখ চাইছো, রাইট? এরকম করলে কিন্তু আপনার সেই নেগোসিয়েশনটা হবে না, মোস্ট লাইকলি না হওয়ার সম্ভাবনাই বেশি। ইট কামস ডাউন অ্যান অ্যাংরি পারসন উইদাউট মেকিং দ্যাম ডিফেন্সিভ। যখন আপনি এরকম স্লোলি, ডিপ ভয়েসে এবং ডাউনওয়ার্ড ইনফ্লেকশনে কথা বলবেন, তখন আপনার ভয়েসটা ওই যে লেট নাইট FM ডিজে ভয়েসের মতোই শোনাবে। এবং সে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হলো যে আপনি যার সাথে কথা বলছেন, সে যদি রেগেও থাকে, তখন সে আর ডিফেন্সিভ হবে না, মানে সে আপনার পরে আর ওই রাগটার অতটা দেখাবে না। সে আস্তে আস্তে সেও কেমন যেন কিছুটা নিস্তেজ, বা নিস্তেজ না হলেও মানে কিছুটা শান্ত হয়ে যাবে। ওই যে বললাম, আপনার টোন দিয়ে আপনি আরেকজনের কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ করছেন, ব্রেইনের কেমিক্যাল রিয়াকশন। ওকে, একটা এক্সাম্পল দেওয়া যায়। ইফ ইউর চাইল্ড ইজ স্ক্রিমিং, ডোন্ট স্ক্রিম ব্যাক। আপনার বাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করতে থাকে, তো আপনিও পাল্টা চিৎকার করার দরকার নাই। ইউজ দ্য FM ডিজে ভয়েস। আপনিও তখন খুব ধীর গতির, ডিপ এবং ডাউনওয়ার্ড ইনফ্লেকশনে খুব স্লোলি কথা বলুন। কামলি অ্যান্ড স্লোলি সে, খুব ধীরে সুস্থে বলুন, আই নো ইউ ওয়ান্ট টু প্লে বাট ইট ইজ টাইম ফর বেড। এটা যদি চিল্লায় বলেন যে বুঝতেছি তো তুমি খেলতে চাও, কিন্তু এখন তো ঘুমানোর টাইম, রাইট? বা আরো চিৎকার করে বলেন, রাইট? তাহলে ওটা ওর মনের মধ্যে আরো এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না, আরো বরঞ্চ সে ওটা ডিফেন্ড দিতে চাইবে নিজেকে। বাট আপনি যদি ভাবে বলেন, আই নো ইউ ওয়ান্ট টু প্লে বাট দিস ইজ টাইম ফর বেড, রাইট? পার্থক্যটা বুঝেছেন মনে হয়। এটা ডেফিনেটলি করা সম্ভব। আপনি হয়তো ভাবতে পারেন যে না, আমি তো কখনো এইভাবে বলি না, তার মানে আমার হবে না। সরি, এটা একটা ভুল কথা। আমাদের এক টিচার বলেন যে আপনি আপনার বর্তমান ভার্সন নিয়ে এতটাই অ্যাটাচড যে আপনার ফিউচার ভার্সনকে আপনি কোনো চান্স দিতে চান না। তার মানে আপনি আপনার ফিউচারটাকে আরো বেটার করতে পারতেন, যে কোনো সেক্টরই হতে পারে, বেটার করতে পারতেন, বাট আপনি সেটাকে চান্স দিতে চাচ্ছেন না। দ্য কাম টোন স্লোজ ডাউন দেয়ার ব্রেইন। সো আপনি যখন কাম টোনে কথা বলবেন, তখন ওই যে আপনার বাচ্চা রেগেছিল, তার ব্রেইনটাও তখন উত্তপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে শান্ত অবস্থার দিকে আসবে। ওর অ্যাটলিস্ট যদি নাও আসে, সেটা আরো রেগে যাবে না, আরো উত্তপ্ত হবে না, এটা নিশ্চিত। সো কি শিখলাম? নাম্বার 1, স্মাইল, হাসতে শিখুন। ইট ক্যান বি হার্ড ইন ইউর ভয়েস অ্যান্ড ডিসআর্মস ইউর অপোনেন্ট। তো ইট ক্যান বি হার্ড ইন ইউর ভয়েস, অর্থাৎ আপনি আপনার মানে আপনার কণ্ঠে যেন সেই স্মাইলটা থাকে, সেটা যেন শোনা যায়, বোঝা যায়। এবং আপনার অপোনেন্ট, সে অপোনেন্ট তখন এটার মাধ্যমে ডিসআর্মস হবে। তার মানে হচ্ছে যে নিরস্ত্র হবে। এখানে নিরস্ত্র বলতে সত্যিকার অর্থে ফিজিক্যাল যে ওয়েপন সবসময় এটাই বোঝাচ্ছে তা না। মানে সহজ কথায় বললে, আপনি যখন খুব সুন্দর করে মোলায়েমভাবে একটা হাসি মুখে বা আপনার ভয়েসের মাধ্যমে
এটা তুলে ধরবেন যেখানে মনে হবে যে না আপনার মধ্যে একটা পজিটিভিটি আছে, আপনার মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব আছে বা একটা ওপেননেস আছে, হ্যাঁ? আপনি হাসিখুশি টাইপ মানুষ। তখন অটোমেটিক্যালি আপনার অপোনেন্ট সে মনে করবে যে না ঠিক আছে, মেবি আমরা সেম পেজে আছি বা আমরা একই রকম বা এই মানুষটা আমার জন্য নিরাপদ। এবং অবশ্যই এফএম ডিজে ভয়েস। So FM DJ voice use a deep, slow, downward tone to assert authority without aggression. কোনো রকম aggression ছাড়াই, কোনো রকম মানে আপনি যে মানে কন্ট্রোল করতে চাচ্ছেন ব্যাপারটাকে, কোনো রকম অ্যাগ্রেসিভ হওয়া ছাড়াই আপনি খুব সুন্দর করে আপনার অথরিটিটা প্রকাশ করতে পারেন যদি আপনি ডিপ, স্লো, ডাউনওয়ার্ড টোনে কথা বলেন। এটা প্র্যাকটিসের ব্যাপার এবং ডেফিনেটলি এটা সম্ভব। চ্যাপ্টার 3, ডোন্ট ফিল দেয়ার পেইন, লেবেল ইট। এটাকে বলে ট্যাকটিক্যাল এমপ্যাথি। ডোন্ট ফিল দেয়ার পেইন, লেবেল ইট। তাদের পেইনটা ফিল করার দরকার নেই, জাস্ট একটা লেবেল দেন, একটা নাম দেন। What do you do when your boss refuses to give you a raise and you feel angry? আপনি আপনার বসকে গিয়ে বললেন যে আমার বেতন বাড়ানো দরকার, আপনার বস সেটা রিজেক্ট করলো, তখন আপনি কি করেন? আপনার আপনার কি রাগ হয়? Most people try to argue with facts. I worked hard, I deserve this. বেশিরভাগ মানুষ এই কথাটাই বলবে তখন বসকে যে আমি প্রচুর পরিশ্রম করেছি, রাইট? দিনরাত কাজ করেছি, অফিস আওয়ার শেষেও আমি কাজ করেছি এবং আমি এটা ডিজার্ভ করি। This fails because the boss becomes defensive. এটা তখন আপনার এই কথায় কাজ হবে না, কারণ তখন বস ডিফেন্সিভ মোডে চলে যায়। তার মানে হচ্ছে বস তখন নিজের চিন্তাকে ডিফেন্ড করার জন্য, নিজের চিন্তায় অটল থাকার জন্য চেষ্টা করে। Instead, use tactical empathy. Tactical empathyটা ব্যবহার করতে হবে। সেটা কি? This means identifying their emotion and naming it. তখন তাদের ইমোশনটাকে বোঝার চেষ্টা করা এবং সেখানে নেম দেওয়া, সেগুলোর নাম দেওয়া। This technique is called labeling. এটার নাম labeling. Start your sentences with it seems like or it sounds like. অর্থাৎ আপনি যখন বসের কথাটা শুনবেন, শোনার পর আপনি যখন কিছু বলবেন, তখন ইট সিমস লাইক বা ইট সাউন্ডস লাইক এই ধরনের কোনো সেন্টেন্স দিয়ে আপনি কথা শুরু করতে পারেন। যেমন আমার মনে হচ্ছে বা এটা শুনতে এমন শোনাচ্ছে, তারপরে হচ্ছে আপনি কথাটা দিবেন, তাহলে এটা একটা লেবেলিং দেওয়া হবে। ডু নট ইউজ আই থিঙ্ক, রাইট? যেমন আই দিয়ে কোনো কথা বলবেন না, যেমন আই থিঙ্ক ইউ আর রং, জাস্ট লেবেল দেয়ার সিচুয়েশন। অর্থাৎ আমার মনে হয় আপনার ভুল হচ্ছে, এই কথাটা না বলে আপনি ইট সিমস লাইক বা ইট সাউন্ডস লাইক এইভাবে বলবেন। অর্থাৎ আমি এই শব্দটা, এই প্রোনাউনটা ব্যবহার করবেন না তখন। একটা এক্সাম্পল দেওয়া যায়। বস বলছে, উই হ্যাভ নো মানি ফর রাইজেস। বেতন বাড়ানোর মতো বাড়তি টাকা আমাদের নাই, বস বললেন। আপনি তখন লেবেলিং করছেন কিভাবে? ইট সাউন্ডস লাইক ইউ আর আন্ডার এ লট অফ প্রেশার ফ্রম আপার ম্যানেজমেন্ট। মনে হচ্ছে যে আপনি উপর মহলের বা আপার ম্যানেজমেন্ট থেকে মনে একটু প্রেশারে আছেন স্যার। এটা যখন করবেন তখন কি হবে? দিস মেক্স দ্য বস ফিল আন্ডারস্টুড। তখন বসের মনে হবে লোকটা মনে হয় বুঝছে আমার কষ্টটা, তাই না? বস যদি এটা বলতেন, না বস আপনি এটা ঠিক বলেন নাই, বা বস এটা আপনার ভুল হচ্ছে, আমাকে এই টাকাটা অবশ্যই আমার পাওয়া না, এটা সেটা, তাই না? বললে আপনি যদি এভাবে বলবেন তখন বস মনে হবে না আমার কষ্টটা উনি বুঝেছে। They might open up and say, তখন হয়তো আপনার বস বলল, yes, they cut our budget. তারা আমাদের বাজেট কমায় দিছে। But maybe I can find a bonus for you instead. কিন্তু ঠিক আছে, দেখি তারপর তোমাকে একটা বোনাসের ব্যবস্থা করা যায় কিনা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে আপনি যখন বসের মানে পেইন পয়েন্টটা বুঝলেন, বুঝে একটা লেবেল দিলেন, তখন এবং বসের ওই যে পেইনটা সম্ভাব্য কোথা থেকে আসতেছে, এই যে আপার ম্যানেজমেন্ট হয়তো থেকে, ওখান থেকে প্রেশারে আছে, এই যে বুঝে আপনি যখন বললেন, সবসময় আপনি যে বুঝবেন তা না, বাট এটা অনুমান করে একটা বলে ফেলতে হবে, কারণ আপনার উদ্দেশ্য ওখানে নেগোশিয়েট করে আপনি আপনার প্রাপ্যটুকু বুঝে নেওয়া, তাই এগুলো কৌশল, তাই না? সে দেখা গেল আপার ম্যানেজমেন্টের প্রেশারে নাই, হতেই পারে, কিন্তু তারপর আপনি যখন এটা বলবেন তখন বস মনে করবে যে আপনি আসলেই তার কষ্টটা বুঝতে চাইছেন, রাইট? তখন তার মনটা একটু শান্ত হবে, একটু নরম হতেও পারে, সম্ভাবনা রয়েছে অনেক। তখন বস বলবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু দেখি তোমার জন্য একটা বোনাসের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। সো এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম? নাম্বার 1, লেবেলিং, ভ্যালিডেটিং সামওয়ানস ইমোশন বাই নেমিং ইট। অর্থাৎ কারোর ইমোশন
আমরা হচ্ছে নেম দেওয়ার মাধ্যমে কোনো একটা ট্যাগ দেওয়ার মাধ্যমে লেবেল দেওয়ার মাধ্যমে তার ইমোশন যে সঠিক এটাকে ভ্যালিডেট করা এবং তাকে বুঝতে দেওয়া যে হ্যাঁ তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। ফ্রেজিং অলওয়েজ স্টার্ট উইথ ইট সিমস লাইক অর ইট লুকস লাইক। ইট সিমস লাইক বা অর ইট লুকস লাইক দিয়ে আপনি ফ্রেজ করুন, শুরু করুন কথা, এবং ইট ডিফিউজেস নেগেটিভ ইমোশন অ্যান্ড বিল্ডস আ ব্রিজ। এবং যখন এভাবে কথা বলবেন তখন তার মনের মধ্যে একটা নেগেটিভ ইমোশনকে ডিফিউজ করবে, এটা কমে যাবে, ম্লান হয়ে যাবে, তাই না, ফিকে হয়ে যাবে, এবং এবং আপনার সাথে তার একটা ব্রিজ তৈরি হবে। ভেরি গুড চ্যাপ্টার ছিল এটা। চ্যাপ্টার 4, বি অ্যাওয়ার ইয়েস মাস্টার নো। ইয়েস বলার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং নো বলার ব্যাপারটায় খুব পারদর্শী, খুব পটু, খুব মাস্টার হওয়া দরকার। Why is yes often the worst answer you can hear? Yes এই যে অ্যান্সারটা, এটা অনেক সময় খুবই বাজে একটা অ্যান্সার। কেন? We are taught to push for yes, but yes is often a trap. আমাদেরকে শেখানো হয় যে yes বলাইতে হবে মানুষকে, কিন্তু yes এটা কিন্তু প্রায় একটা ট্র্যাপ, একটা ফাঁদ। People say yes just to make you shut up or go away. Right? মানুষ অনেক সময় yes বলে শুধুমাত্র আপনাকে থামায় দেওয়ার জন্য, right? Or go away, অথবা ওখান থেকে বের হয়ে আসার জন্য। However, no is pure gold. কিন্তু no শব্দটা একটা সলিড, খাঁটি সোনা। When someone says no, they feel safe. They feel in control. No protects them. Once they feel safe, they are actually willing to listen. তার মানে নো শব্দটা দিয়ে মানুষ সেফ ফিল করে, নো শব্দটা দিয়ে তারা মনে করে যে তারা কন্ট্রোলের মধ্যে, তারা মানে পরিস্থিতি তাদের কন্ট্রোলে আছে। নো শব্দটা দিয়ে তারা মনে করে যে এটা তাদের প্রোটেক্ট করছে এবং হচ্ছে তারা শুনতে আগ্রহী। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। ইফ ইউ অ্যাস্ক ডু ইউ হ্যাভ এ ফিউ মিনিটস টু টক, যখন আপনি ধরেন প্রশ্ন করলেন যে কাউকে যে কয়েক মিনিট কথা বলার জন্য সময় হবে, পিপল ইনস্টিংটিভলি ওয়ান্ট টু সে নো টু প্রোটেক্ট দেয়ার টাইম। মানুষ স্বাভাবিকভাবেই নো বলতে চায়, যে তারা টাইমটা দিতে চায় না ওই সময়। ফ্লিপ দ্য কোয়েশ্চেন টু ফোর্স এ নো। ইজ নাও এ ব্যাড টাইম টু টক? তার মানে বুঝলেন, আপনি যখন কাউকে বলছেন যে তোমার কি কথা বলার একটু সময় হবে, তো খুব মানে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে সে হয়তো বলতো যে না এখন ব্যস্ত আছি, কিন্তু আপনি এমনভাবে প্রশ্নটা করবেন যেন অ্যান্সারটা সে নো বলে, নো দেয়। যেমন ইজ নাও এ ব্যাড টাইম টু টক, যে এখন কি কথা বলার জন্য খারাপ সময়? তো দেখবেন এর অ্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে আসবে যে নো, কথা বলার জন্য তো খারাপ সময় না, তার মানে কথা বলাই যায়, নো প্রবলেম। বুঝেছেন টেকনিকটা? দে উইল সে নো ইটস নট এ ব্যাড টাইম, না এটা তো খারাপ টাইম না। Now they have given you the permission and they feel in control. এবং যখন তারা এটা নো বলল, দেখেন দুইটা জিনিস হচ্ছে, এক, তারা আপনাকে পারমিশন দিল কথা বলার, মানে আপনার সুবিধাটা আপনি পেলেন, আর দুই, সে যখন নো বলল তখন হচ্ছে সে মনে করলো যে না পরিস্থিতি আমার কন্ট্রোলে। বুঝছেন কোন পরিস্থিতি? যে বললো যে এখন কি কথা বলার মতো পরিস্থিতি কি নাই, বা এখন কি কথা বলার জন্য খারাপ টাইম? তো সে যখন বললো নো, তার মানে কি না কিসের খারাপ টাইম, আমি চাইলে কথা বলতেই পারি, পরিস্থিতি তো আমার কন্ট্রোলে। তার মানে সে একটা পজিটিভ ভাইব পেল নো বলার মাধ্যমে। ভেরি পাওয়ারফুল, ভেরি মানে কি বলবো এটাকে, স্ট্র্যাটেজিক একটা টুল এটা। ওকে, তো কি শিখলাম আমরা এই চ্যাপ্টার থেকে? ইয়েস ইজ অফেন এ লাই টু অ্যাভয়েড কনফ্লিক্ট। অনেক সময় আমরা ইয়েস বলি বা শুনি শুধু ঝামেলা এড়ানোর জন্য, কনফ্লিক্ট এড়ানোর জন্য বলি বা শুনি। দ্য পাওয়ার অফ নো। নো প্রোভাইডস এ ফিলিং অফ সেফটি অ্যান্ড অটোনমি। নো প্রোভাইড হচ্ছে একটা সেফটির একটা ফিল দেয়, রাইট? এবং স্ট্র্যাটেজি, অ্যাস্ক কোয়েশ্চেন্স দ্যাট প্রম্পট এ নো answer. Example, have you given up on this project? Right. Okay. So এমনভাবে কোয়েশ্চেন করবেন যেটার অ্যান্সার নো আসে, রাইট? তাহলে অনেক ক্ষেত্রে এটা উইন উইন সিচুয়েশন তৈরি করে। তো এমনভাবে কোয়েশ্চেন করবেন যেন অ্যান্সারটা নো আসে। যেমন বলছে যে তুমি কি প্রজেক্টটা গিভ আপ করেছো, বন্ধ করে দিয়েছো, তার মোস্টলি অ্যান্সার আসবে নো, রাইট? ওকে। চ্যাপ্টার 5, বেন্ড দেয়ার রিয়েলিটি, ফেয়ারনেস অ্যান্ড টাইম। তাদের রিয়েলিটিটাকে বেন্ড করতে হবে। ওকে, সেটা কেমন? উই নিড টু স্প্লিট দ্য ডিফারেন্স। সাউন্ডস ফেয়ার, রাইট? রং।
আমাদের ডিফারেন্সটাকে স্প্লিট করতে হবে, অর্থাৎ তার আর আমার কথা বা তার চিন্তা ভাবনার যে ডিফারেন্স আছে বা যে ডিফারেন্সই হোক আমরা দেখব সেটাকে ভাগ করতে হবে, তাই না? আসলে না। কম্প্রোমাইজ ইজ অফেন আ লেজি সলিউশন ওয়ার নোবডি ইজ হ্যাপি। বলছে কম্প্রোমাইজ বেশিরভাগ ক্ষেত্রে একটা লেজি সলিউশন। আমরা বলি না যে কম্প্রোমাইজ করা দরকার, এটা একটা লেজি সলিউশন উনি বলছেন, বিশেষ করে নেগোসিয়েশনের ক্ষেত্রে, যেখানে কেউই সুখী হতে পারে না, পুরোপুরি কেউই সুখী না, মানে এও মানে ছাড় দিল, ও ছাড় দিল, কিন্তু কেউই সুখী না। ওকে, এটা অবশ্য ফ্যামিলি কনটেক্সটে না নেওয়াই ভালো। অ্যাভয়েড ইট, এটা বাদ দিন। ইনস্টেড ক্রিয়েট লেভারেজ ইউজিং টাইম অ্যান্ড ফেয়ারনেস। বলছে সুবিধা বের করতে হবে অন্যভাবে, টাইম অ্যান্ড ফেয়ারনেস ব্যবহার করে, যেমন ডেডলাইন্স। ডেডলাইন্স মেক পিপল প্যানিক অ্যান্ড মেক ব্যাড ডিলস, বাট রিমেম্বার মোস্ট ডেডলাইন্স আর ফ্লেক্সিবল, ডোন্ট লেট দেম স্কেয়ার ইউ। রাইট, বলছে ডেডলাইন কিন্তু মানুষকে খুব প্যানিকের মধ্যে ফেলে দেয় এবং খুব খারাপ খারাপ ডিল তারা করে ফেলে যদি আপনি ডেডলাইনটা বলে ফেলেন যে এই সময়ের মধ্যেই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে মোস্ট ডেডলাইন্স আর ফ্লেক্সিবল, কিন্তু বেশিরভাগ ডেডলাইন কিন্তু ফ্লেক্সিবল, আবার ঠিক করা যায়, কম বেশি করা যায়। দ্য এফ ওয়ার্ড মানে ফেয়ার। পিপল আর অবসেসড উইথ বিং ট্রিটেড ফেয়ারলি। মানুষ চায় যে সবাই তার সাথে ফেয়ারলি ট্রিট করুক। ইফ ইউ সে আই জাস্ট ওয়ান্ট হোয়াট ইজ ফেয়ার, it triggers a strong emotional reaction in the other person to fix the situation, right? So আপনি যদি এভাবে বলেন যে I just want what is fair, আমি যেটা ফেয়ার আমি সেটাই চাই, তখন এটা আরেকজনের মনে একটা স্ট্রং ইমোশনাল রিয়াকশন তৈরি করে, যাতে করে সেই সিচুয়েশনটা তৈরি মানে ফিক্স করতে পারে। সো কেউ একটা অফার রাখলো, আমরা এক্সাম্পল দেওয়া আছে বলছি, if a car dealer gives you a low offer for your trade-in, say it seems like you are not trying to be fair. তো আপনি যদি মনে করেন যে একজন কার ডিলার আপনাকে হচ্ছে একটা লো অফার দিচ্ছে, আপনি বলতে পারেন যে আমার মনে হয় তুমি মনে হয় ইউ আর নট ট্রাইং টু বি ফেয়ার, আমার মনে হয় তুমি ফেয়ার হতে চেষ্টা করছো না, বা যেভাবে তোমার প্রাইসিংটা করা দরকার সে অনুযায়ী তুমি চেষ্টা করছো না, ইউ আর নট ট্রাইং টু বি ফেয়ার। This gentle accusation makes them worry about their reputation and often leads to a better offer. যখনই আপনি এটা বলবেন যে আমার মনে হয় তুমি ফেয়ার ভাবে চিন্তা করছো না, তখন তার মনে একটা ভয় তৈরি হবে যে এই মনে হয় আমার রেপুটেশন নিয়ে টান দিয়েছে বা রেপুটেশনের কোনো সমস্যা হতে পারে, তখন সে আবার চিন্তা ভাবনা করে একটা বেটার অফার দিল। এই ব্যাপারগুলো কিন্তু তার রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নিয়েই সে হচ্ছে বইতে দিয়েছেন। তাই কারো কাছে যদি মনে হয় যে না এগুলো খুবই নাটকীয় মনে হচ্ছে বা এটা তো রিয়েল লাইফে কাজ করবে না, তাহলে এটা তারই সীমাবদ্ধতা। আর আপনার লাইফে এটা সবসময় কাজ নাও করতে পারে, বাট আপনি যদি টোটালি চেষ্টা না করেন তাহলে কোনোবারই কাজ করবে না, রাইট? সো চেষ্টা করতে হবে, 5 বার চেষ্টা করলে হয়তো 2 বার 3 বার কাজ করবে, রাইট? এবং আস্তে আস্তে এগুলোর অ্যাপ্লিকেশনটা আরও সুন্দরভাবে দিতে পারবো সময়ের সাথে সাথে। সো মুভ অন, আমরা এখান থেকে কি শিখলাম এই চ্যাপ্টার থেকে? Compromise usually leads to bad outcome like wearing one brown shoe and one black shoe. So compromise করে যদি চলেন তাহলে সবসময় অনেক সময় দেখা যায় যে ব্যাড আউটকাম আসে। যেমন একটা ব্রাউন শু এবং একটা ব্ল্যাক শু যদি আপনি পরেন তাহলে এটা কম্প্রোমাইজ ধরেন করলেন, কিন্তু দেখতে তো ভালো লাগবে না। দ্য ফেয়ার বম্ব মানে ওয়ার্ডটার কথা বলা আছে, ইউজ দ্য ওয়ার্ড ফেয়ার টু ট্রিগার দেয়ার নিড টু বি এথিক্যাল। সো ফেয়ার ওয়ার্ডটা ইউজ করবেন যেন তাদের যে নিডটা, সেই নিডটা যে কতটা এথিক্যাল সেটা যেন তারা বুঝতে পারে। বুঝতে পেরেছি? ধরেন কোনো একটা কিডন্যাপার বললো যে আমাকে 1 কোটি টাকা দিন। সো আপনি যদি বলেন যে ইট সিমস লাইক ইউ আর নট ট্রাইং টু বি ফেয়ার, যখন এই ফেয়ার শব্দটা বলবেন তখন তার নিজের কাছে এটা ব্যাক ট্রিগার করবে যে না তাই তো, আমি তো ফেয়ার তো নাই, আমি তো অবশ্যই একটা খারাপ কাজ করে ফেলছি, তার উপর আবার এতগুলো টাকা চাচ্ছি। কিছুটা নড়ে চড়ে সে বসতে পারে বা বসবে, সম্ভাবনা রয়েছে এই। এবং ডেডলাইন্স ইউজ দেম টু প্রেশার আদার্স বাট ডোন্ট লেট দেম প্রেশার ইউ। সো একটা ডেডলাইন সেট করে দিবেন যে এই সময়ের মধ্যে করতে হবে, কিন্তু তারা যেন আপনাকে ডোন্ট লেট দেম প্রেশার, তারা যেন আপনাকে প্রেশারের উপর না রাখে। ওকে, সো চ্যাপ্টার 6 ফাইন্ড দ্য ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ানটা খুঁজে বের করতে হবে। সো ব্ল্যাক সোয়ানটা কি? এবং যতদূর মনে পড়ে ক্রিস ভস ওনার প্রতিষ্ঠান, ওনার যে ইনস্টিটিউশন সেটার নামও খুব সম্ভবত ব্ল্যাক সোয়ান। ওকে, হোয়াট ইজ দ্য ওয়ান পিস অফ ইনফরমেশন দ্যাট কুড চেঞ্জ এভরিথিং? এমন একটা পিস অফ ইনফরমেশন খুঁজে বের করুন যেটা সব কিছুই বদলে দিতে পারে, সব হিসাব কিতাব বদলে দিতে পারে। ইন এভরি নেগোসিয়েশন, প্রত্যেকটা দর কষাকষিতেই নেগোসিয়েশনে দেয়ার ইজ এ ব্ল্যাক সোয়ান, একটা ব্ল্যাক সোয়ান আছে।
This is a piece of information that you don't know exists. Unknown unknowns. If you find it, it changes the entire game. এই যে ব্ল্যাক সোয়ান বা বিশেষ ধরনের তথ্য, এটা কিন্তু আপনি জানেন না যে এটা আছে, মানে আননোন আননোনস, মানে যে জিনিসগুলো আপনি জানেন না সেই জিনিসগুলোই অজানা। ইফ ইউ ফাইন্ড ইট, যদি আপনি খুঁজে পান, পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। টু ফাইন্ড ইট ইউ মাস্ট লিসেন ইন্টেন্সলি। তাই ব্ল্যাক সোয়ান খুঁজে পাওয়ার জন্য আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। ইউ আর লুকিং ফর দেয়ার হিডেন মোটিভেশনস। একটা কাজ সে কেন করছে বা কেন করছে না, তার পেছনের যে মোটিভেশন, সেটা, সেই যে লুকানো যে মোটিভেশন, সেটা খোঁজার চেষ্টা করুন। হোয়াট আর দে অ্যাফ্রেড অফ লুজিং? কোন জিনিসটা তারা হারানোর ভয় করছে, কোন আতঙ্ক তাদের পেয়ে বসেছে, এটার পেছনের গল্পটা কি, এটা খোঁজার চেষ্টা করুন। একটা এক্সাম্পল, ইউ আর নেগোশিয়েটিং এ হাউস প্রাইস। ধরুন আপনি হচ্ছে একটা বাড়ির দাম দর কষাকষি করছেন দাম নিয়ে। দ্য সেলার রিফিউজেস টু লোয়ার দ্য প্রাইস। যিনি বিক্রি করবেন তিনি হচ্ছে দাম কমাতে চাইছেন না। You keep talking and realize the seller is terrified the deal will fall through because he has already bought another house. আচ্ছা, আবার পড়ছি লাইনটা। You keep talking, আপনি কথা বলেই গেলেন তার সাথে, and realize, বুঝতে পারলেন যে the seller is terrified, ওই বিক্রেতাটা কোনো না কোনো কারণে একটু টেরিফাইড, একটু ভয়ের মধ্যে আছে, ভীত সন্ত্রস্ত বা একটু আতঙ্কিত। কেন? দ্য ডিল উইল ফল থ্রু বিকজ হি হ্যাজ অলরেডি বট আনাদার হাউস। অর্থাৎ হয়তো সেলার ভাবছে যে আপনি অলরেডি একটা বাড়ি কিনে ফেলেছেন, এই জন্য হয়তো বা এই বাড়িটা কিনতে চাইবেন না, এরকম কিছু একটা। দিস ইজ দ্য ব্ল্যাক সোয়ান। এটাই এই সিচুয়েশনে ব্ল্যাক সোয়ান। নাও ইউ হ্যাভ লেভারেজ। ইউ ক্যান সে, I can close the deal today, which solves your fear, but only at this lower price. Okay, তখন আপনি বলতে পারেন ডিলটা আমি ক্লোজ করতে পারি, মানে অর্থাৎ আমি অফারটা নিতে পারি, এবং নিলে হচ্ছে যে তার ভয়টা দূর হবে, বাট অনলি অ্যাট দিস লোয়ার প্রাইস, যদি তুমি আমাকে এই প্রাইসটা দাও। সো এটা করলে তখন তার মনে হবে যে না, ঠিক আছে, ফাইন, আমি তাকে এটা দিয়ে দিই, বা সম্ভাবনা একটা তৈরি হতে পারে, রাইট? সো ব্ল্যাক সোয়ানটা হচ্ছে, এক কথায় বললে, ব্ল্যাক সোয়ান হচ্ছে যখন আপনি কোনো একটা নেগোসিয়েশনের মধ্যে থাকবেন, তখন নেগোসিয়েটররা তার সত্যিকারের যে পেইন পয়েন্ট বা একটা বিষয় যা নিয়ে নেগোসিয়েট করা হচ্ছে, তার পেছনের কারণটা যদি বুঝতে পারেন, বা মূল ব্যাপারটা বুঝতে পারেন, কোন জিনিসটা তাকে মোটিভেট করছে, কোন জিনিসটা তাকে টেরিফাই করছে, তখন আপনি কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারেন। তখন আপনার জন্য মানে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ব্ল্যাক সোয়ানটা কি? হিডেন ইনফরমেশন দ্যাট ড্রামাটিকলি শিফট লেভারেজ। অর্থাৎ এমন হিডেন ইনফরমেশন যেটা নাটকীয়ভাবে পুরো ঘটনার মোড় বদলে দিতে পারে। লেভারেজটা কি? দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য আদার পারসন, লাইক পজিটিভ, নেগেটিভ আর নর্মেটিভ। অর্থাৎ অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করার যে অ্যাবিলিটি, এটা হচ্ছে লেভারেজ। ডিসকভারি কি? ইউ ফাইন্ড black swans by asking open-ended questions and letting them talk. So আপনি yes no question না করে open-ended question করবেন, লাইক উনি বলতেই থাকবে, অনেক ইনফরমেশন অ্যাড করবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে। আপনার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কথা বলতে দেওয়া, যেন আপনি একটা সময় ব্ল্যাক সোয়ানকে খুঁজে পান। ওকে, তো এই ছিল হচ্ছে ক্রিস ভসের বিখ্যাত বইটি। আমি সামারি করব 6টা চ্যাপ্টারের, প্রত্যেকটা চ্যাপ্টারের মূল কথা এক লাইনে পড়ব। প্রথম চ্যাপ্টার ছিল মিররিং নিয়ে। রিপিট দ্য লাস্ট 3 ওয়ার্ডস টু বিল্ড ইমিডিয়েট ট্রাস্ট। একজন মানুষ যা বলছে তার লাস্ট 3টা ওয়ার্ড আপনি রিপিট করবেন ইমিডিয়েট ট্রাস্ট তৈরি করার জন্য। টোন, ইউজ এ লেট নাইট FM DJ ভয়েস টু কাম পিপল ডাউন অ্যান্ড অ্যাসার্ট কন্ট্রোল। লেট নাইট FM DJ ভয়েস তার মানে হচ্ছে স্লো স্পিকিং, তারপরে হচ্ছে ডিপ ভয়েস অ্যান্ড ডাউনওয়ার্ড ইনফ্লেকশন। এগুলো যদি মেনটেন করে চলতে পারেন, একটু ধীর গতিতে এবং কণ্ঠস্বর গভীরে নিয়ে গিয়ে, এবং সেন্টেন্সের শেষে আপনার টোনটা ডাউনওয়ার্ড, এটা মেনটেন করে যদি বলতে পারেন, তাহলে হচ্ছে আপনার
সব কিছু কন্ট্রোলে আপনি নিতে পারবেন সহজে। লেবেলিং, ডোন্ট ফাইট ইমোশনস, নেম দেম উইথ ইট সিমস লাইক টু ডিফিউজ দেম। সো কোনো মানে কারোর ইমোশন নিয়ে ফাইট করতে হবে না, জাস্ট একটা নাম দিন যে আমার মনে হচ্ছে, ইট সিমস লাইক বা দেখে মনে হচ্ছে এরকম, আই শব্দটা ব্যবহার করা যাবে না। মাস্ট আর নো, ট্রিগারিং আ নো মেক্স দ্য আদার পারসন ফিল সেফ টু রেডি টু লিসেন। যখন আপনি নো বলাবেন কাউকে দিয়ে, তখন হচ্ছে তারা আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে রেডি থাকবে। Fairness, don't split the difference, use the word fair to press their ethical buttons. প্রত্যেকটা মানুষ সে যেমনই হোক তার মধ্যে একটা এথিক্স থাকে, তো আপনি ওই এথিক্সকে নাড়া দেওয়ার জন্য ফেয়ার শব্দটা আপনি ইউজ করবেন, রাইট? And the final one, black swans. Hunt for the hidden information that gives you the ultimate leverage. অর্থাৎ আপনি সেই হিডেন ইনফরমেশনটা খুঁজে বের করুন যেটা আপনাকে আলটিমেট লেভারেজটা দেবে। একটা উদাহরণ আমার মাথায় ঘুরছে, এটার সাথে প্রাসঙ্গিক বলেই ফেলি। ধরেন একজন অপহরণ করলো, অপহরণ করার পর এখন সে চাইছে টাকা। সো আপনি টাকা দিবেন, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কেন সে অপহরণটা করলো এটা যদি বুঝতে পারেন, দেখা গেল হতেও পারে যে সে কথা বলতে 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 আপনি বুঝতে পারলেন যে ওই যে অপহরণ করেছে তার যে বস, তার যে লিডার, সেই লিডারের কথায় সে একে অপহরণ করেছে। সো সে যদি অপহরণটা না করতো তাহলে তার লিডার তাকে অবস্থা খারাপ করে দিত। এটা হচ্ছে তার একটা পেইন পয়েন্ট। তার মানে তার অপহরণ করাটা দরকার ছিল না, কিন্তু তার লাইফ নিরাপদ, মানে নিরাপদে তার লাইফ, সহজ কথা বলে সে নিরাপদে থাকার জন্য সে অপহরণ করেছে। কিন্তু আপনি যদি ওই নিরাপত্তাটুকু যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এই কাজটা সহজ হয়ে গেল, রাইট? সো ওইটা জানতে পারা যে তার বস তাকে এটা করিয়েছে, এটা জানতে পারাটাই হচ্ছে আপনার এখানে ব্ল্যাক সোয়ান। আমি বুঝাতে পেরেছি? তো এই ছিল ক্রিস ভসের বই। আশা করছি আমি বুঝাতে পেরেছি। এগুলো ভিডিওটা আবার দেখবেন, নোট নিবেন এবং একটু একটু করে প্র্যাকটিস করবেন, অ্যাপ্লাই করবেন। তাহলে লাইফে পজিটিভ চেঞ্জ আসবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে।